বড্ড কষ্ট করে টাকা জোগাড় করে ছিপ কিনেছি। মাছ তো ধরবই। কতদিন মাছ দিয়ে ভাত খাই না। বাবাকে কতবার বলেছি মাছ কিনতে, কিন্তু আমার বাবা তো আমার কথাই শোনে না। তোর বাবা তো আমার বাবার মতো রে। আমার বাবা যা একটু কিনতে রাজি হয় না, কিন্তু আমার মা কিনতেই দেয় না। আমার বাবার তো কম বেশি টাকা আছে, তবুও মা কিপটেমি করে। তুই ঠিকই বলেছিস। আমার বাবা মার যদি টাকা থাকতো তাহলে ঠিক বড় মাছ কিনে খাওয়াতো আমাদের। আমার বাবা তো কিপটে নয় রে। শিবু, এবার বাড়িতে চল। আকাশটা দেখ কেমন মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে রে। তাছাড়া শুনেছি এই নদীটা তেমন ভালো নয়, চারদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। মেঘলার দিনে মানুষ নাকি এখান থেকে উধাও হয়ে যায় রে, যারা মাছ ধরতে আসে বিশেষ করে। তুই যা রে, আজ আমার বোনটা বড় মাছ খেতে চেয়েছে। শুনেছি আকাশ মেঘলা হলে নাকি ছিপে বড় মাছ বাঁধে রে। আজ আমি বড় মাছ ধরে তবেই বাড়ি ফিরবো। চিট করিস না শিবু, দেখ কেমন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। যদি ঝড় ওঠে একা থাকা ঠিক নয়। চল আমরা অন্যদিন আসবো রে। দেখ নদীর জল কেমন করছে। গুড্ডু আর শিবু ভয় পেয়ে দৌড়ে চলে আসে নদীর পাড় থেকে। অন্যদিকে বড় একটা মাছ নদীতে খাবি খায় আর বলে, ফসকে গেল, ফসকে গেল, আজ একটা মানুষ ফসকে গেল, এবার কি হবে? বলি সারাদিন কোথায় ছিলি তুই? সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। এমন ঘুরে না বেরিয়ে দু ভাই বোন তো আমাকে একটু কাজেও সাহায্য করতে পারিস নাকি? ওমা, তুমি দাদাকে বকো না তো। দাদা নদীতে মাছ ধরতে গিয়েছিল, মাত্রই তো বাড়ি ফিরেছি। এই দাদা, তুই কি মাছ পেয়েছিস? সারাদিন তো মাছ ধরাই কাজ, বুড়ি এখন বড় হচ্ছিস না? নদীটা তেমন ভালো নয়। মেঘলা দিনে কেন গিয়েছিলি নদীতে? আমার একটা কথাও শুনে নাই ছেলেটা। আহ গিন্নি, এমন করে কেন বলছো ছেলেটাকে? বাবা, নদীতে যাস না, বৃষ্টিতে ভিজিস না বাবা, ঠান্ডা জ্বর আসবে যে। ঘরে গিয়ে পাল্টে ফেল কাপড়টা, যা। বাবা, ও বাবা, তোমাকে যে বলেছিলাম আমার জন্য একটা বড় মাছ আনতে, তুমি কি বড় মাছ এনেছো বাবা? কাছে যে টাকা নেই রে মা, আজ সারাদিন কাজ করে মাত্র 50 টাকা পেয়েছি, তাই দিয়ে চাল ডাল কিনলাম। আমি কখনো কিছু বললে তুমি শুধু অজুহাত দাও। আমাকে বড় মাছ না এনে দিলে আমি ভাত খাবো না, এই বলে রাখলাম। ঠিক আছে, দেখি কাল কোনো ব্যবস্থা করতে পারি কিনা। গিন্নি, এই বৃষ্টি আজ আর কম হবে না গো, দুটো ভাত দাও, দেখি মুখে দেই। তুমি এখানে বসো, আমি হাতের কাজ শেষ করে তোমাকে খাবার খেতে দিচ্ছি। বাবা, কাল থেকে বোন রাগ করে বসে আছে, ভাত খেতে চাইছে না। চলো না, আমরা নদী থেকে মাছ ধরে আনি। আকাশ যে মেঘলা, না জানি কখন ঝড় বৃষ্টি শুরু হয়। এই অবস্থাতে তোকে নদীতে যেতে হবে না, আমি একাই যাব। গিন্নি, আমার পুরাতন জালটা দাও দেখিনি। আমার হয়েছে যত জ্বালা। গরিবের ঘরে এত কিসের জেদ শুনি? এত জেদ থাকা ভালো নয়। তোমাদেরকেও বলি, মেয়েটা যেটা আবদার করবে সেটাই বুঝে পূর্ণ করতে হবে। এই মেঘলার দিনে কি দরকার নদীর পাড়ে যাবার? শুনেছি কিছুদিন আগে মেঘলার দিনে কে যেন মাছ ধরতে গিয়েছিল, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। এসব তোমার ভুল ধারণা গিন্নি, কিছুই হবে না আমার। আমি আসি তবে। বাবা শিবু, তোকে নদীর পাড়ে যেতে হবে না রে।
আজ বড্ড শীত করছে, চারদিকেও বাতাস বইছে। আজ আর মাছ ধরা হবে না মনে হয়। আরে সজল ভাই যে, তুমি নদীর পাড়ে কি করছো? এই মেঘলার দিনে তুমি কি মাছ পাবে? এমনিতেই এই নদীতে আর মাছ পাওয়া যায় না। মেয়েটা জিদ করেছে মাছ ছাড়া ভাত খাবে না, তাই তো এলাম নদীতে। কাছে টাকাও নেই যে মাছ খাওয়াবো। শুনেছি যেদিন আকাশটা মেঘলা থাকে সেদিন যদি কেউ মাছ ধরতে যায় তাহলে তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তুমি বরং বাড়ি ফিরে যাও ভাই। আরে বৌদি, এত চিন্তা করো না, কিচ্ছুটি হবে না। আবার দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে, তোমরা বরং বাড়ি ফিরে যাও। ভালো কথা বললাম, শুনলে না তো? গরিবের কথা কিন্তু সত্যি হয়। গিন্নি, আমাদের এখানে থাকা ঠিক হবে না। বৃষ্টি এলে গরু দুটো ভিজে যাবে। আমরা বাড়ি ফিরি, চলো চলো চলো। এ কি, আমার জালে অনেক মাছ বেঁধেছে মনে হয়। যাক, মেয়েটার ইচ্ছা পূর্ণ হবে। কষ্ট করে জালটা টেনে তুলি। মেয়েটা অনেক খুশি হবে মাছ দেখলে। এটা তো আমার সমান বড় একটা মাছ। আমি এটা কেমন করে বাড়ি নিয়ে যাব? আচ্ছা, ওদেরকে বলি সাহায্য করতে। ও মতিন ভাই, দাঁড়াও দাঁড়াও, দেখো আমার জালে কত বড় মাছ বেঁধেছে। আমাকে একটু সাহায্য করো তো, তোমাদেরকেও ভাগ দেব। ওমা, এটা তো একটা মানুষের সমান মাছ রে। বড় মাছ? এত বড় মাছ তো আমি কখনো দেখিনি। চলো না আমরা কাছে গিয়ে দেখি আর সজল ভাইকে সাহায্য করি। শিলা আর মতিন যখন সজলের কাছে যাবে তখনই বড় মাছটা সজলকে গালের ভেতর পুরে নদীতে লাফ দেয়। এটা কি দেখলাম? মামা মাছে কিনা সজল ভাইকে খেয়ে নিল। এখন এখন কি হবে? এটা কি করে সম্ভব? গিন্নি, ও গিন্নি, কথা বলো। না না, এই নদীর পাড়ে থাকা ঠিক হবে না। আমি বরং আমার কাছে থাকা জল দিয়ে চোখে মুখে ছিটিয়ে দিই ওর। ওগো, এখন তাড়াতাড়ি চলো, আমাদের গরু দুইটাও নিয়ে যাবে, এরপর সজলের বাড়িতে যাবে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো গো? একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাই? তোমাদের এমন কেন দেখাচ্ছে? শরীর খারাপ নাকি? আসলে কেমন করে যে বলি, মানে আমাদের চোখের সামনে সজল ভাইকে একটা বড় মাছ নিয়ে গেল। আমরা বাঁচাতে পারলাম না, কিছুতেই পারলাম না বাঁচাতে। না, এ আমার কি সর্বনাশ হলো! ওগো, ওগো তুমি কোথায় গেলে গো? আমি আমি এখন কেমন করে থাকবো তোমাকে ছাড়া? এই সবকিছু আমার জন্যই হয়েছে। আমি ঠিক বাবাকে ফিরিয়ে আনবো। যাস না বোন, দাঁড়া, বাবা যে নেই। বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? দেখো সবাই কত কাঁদছে। বাবা, ও বাবা, আমরা আর কিছুর জন্য জেদ করব না। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো বাবা, ফিরে এসো। হ্যাঁ, তো ভেঙে পড়লে হবে না ভাবি, শান্ত হও। ছেলে মেয়েদের নিয়ে বাঁচতে তো হবে। দেখো ওরা কত কষ্ট পাচ্ছে। কেমন করে শান্ত হব ভাবি? আমার আমার যে সব শেষ হয়ে গেল। ভাবি, আর কেঁদো না, সন্ধ্যা হয়ে এসেছে। আজ আমরা আসি গো।
বাড়িতেও অনেক কাজ। মতিন আর শিলা তাদের বাড়িতে চলে যায়। কেটে যায় বেশ কয়েকদিন। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায় মিতা। বৌদি, ও বৌদি, বলি বাড়িতে আছো নাকি? বেরিয়ে আসো বলছি। কি হলো, এখনো ঘরে কি করছো? আমি রতন বলছি, রতন। আরে ভাই, এতদিন পর কি মনে করে? তা বসু না, বসু। আমি ছেলে মেয়ে দুটোকে খেতে দিই। সারাদিন ওরা কিচ্ছুটি খায়নি। সারাদিন যখন খাইনি, তাহলে এখন কিসের জন্য খেতে হবে? আমি জরুরি কথা নিয়ে এসেছি তোমার বাড়িতে। শোনো, এই বাড়িটা দাদার ছিল। দাদা মরার কিছুদিন আগে বাড়িটা আমার নামে করে দিয়েছে। আজ থেকে এখানে আমরা থাকবো। কি বলছো কি ভাই? তোমরা যদি বাড়িটা দখল করো, তাহলে আমি আমার সন্তানদের নিয়ে কোথায় থাকবো? ওরা যে এখনো খুব ছোট। সেটা আমরা কেমন করে জানবো? তোমরা গাছের নিচে পড়ে থাকো, তাতে আমাদের কি? দয়া করে আমাদের বের করে দিও না কাকা। এই ভিটাটুকু ছাড়া যে কিছুই নেই, আমাদের কিছুই নেই। আমি একবার যা বলেছি সেটাই হবে। এখন তোমরা বেরিয়ে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? বলো তো, বলো বলো। তোমরা খুব খারাপ, তোমাদের কখনো ভালো হবে না, দেখবি? আমাদের বাড়ি একদিন ঠিক আমাদের হবে, এই বলে রাখলাম। খুব লেগেছে তাই না রে মা? চল আমরা এখান থেকে চলে যাই, না হলে এরা আমাদের বাঁচতেও দেবে না। কোথায় যাবো মা? আমাদের তো যাবার মতন কোনো জায়গাও নেই। বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিক করবেন। চল শিবু, আমাদের গরু দুটো নিয়ে আমরা এক্ষুনি চলে যাই। এসেছে গরু নিতে? এই বাড়ির সব গরু আমার, আমি এগুলো কাউকে নিতে দেব না। এই বাড়ি থেকে একটা কিছুই পাবে না তোমরা। একদিন এই বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছিলে, সেসব মনে আছে আমার। আজ তার শোধ নিলাম আমি। কেঁদে লাভ নেই মা, চলো আমরা চলে যাই অনেক দূরে। চলো। এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। তারা একটা তাল গাছের নিচে এসে বসে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। মা, ক্ষুধার জন্য যে আর হাঁটতে পারছি না। আমাদের কাছে যে খাবারটা আছে সেগুলো বরং খাই, তারপর আবার হাঁটবো। চলো চলো। দাদা ঠিক বলছে মা, আমি আর হাঁটতে পারছি না। এই গাছটার নিচে বসি, সন্ধেও তো হয়ে গিয়েছে। আজ রাতটা বরং আমরা এই গাছের নিচেই কাটাই মা। আচ্ছা ঠিক আছে। তোরা এখানে থাক, আমি দেখি কিছু কাজ করে টাকা পাই কিনা। বোনকেও তোমার সাথে নিয়ে যাও। আমি জঙ্গলে যাচ্ছি, দেখি কিছু কাঠ কেটে বিক্রি করে অল্প কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। আমাদের যে একটা থাকার ব্যবস্থা করতে হবে মা। তুই ঠিক কথা বলেছিস, আমাদের তো থাকার একটা ব্যবস্থাও করতে হবে। টাকা না থাকলে কেমন করে সব জোগাড় করবো বল? হে কি, আকাশটা যে কালো মেঘে ঠেকে গেছে। আরে আরে মেয়ে, তোমরা এই গাছের নিচে বসে কি করছো? দেখছো না আকাশটা কেমন মেঘলা দেখাচ্ছে? তাছাড়া আমি ছাড়া তো এখানে কোনো জনমানবও নেই। তোমরা কোথা থেকে এলে? আমরা বড় অভাগী। আমার জন্য আমার বাবাকে হারিয়ে ফেলেছি। মেঘলা দিনে বাবা মাছ ধরতে গিয়ে যখন নদীতে গিয়েছিল, ঠিক তখন
তোমরা আমার কুটিরে এসো। আকাশে প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আশপাশে কোনো প্রাণীও নেই এখানে। কিন্তু বুড়িমা, কোনো প্রশ্ন করো না আমাকে। প্রশ্ন করা আমি পছন্দ করি না। গেলে আমার সাথে এসো, না হলে এখানেই ভিজতে থাকো। আমরা আসছি বুড়িমা, চলুন চলুন আপনার কুটিরে। মিতা, শিবু আর শম্পা বুড়ির সাথে বুড়ির কুটিরে আসে। বুড়ি তার বারান্দায় বসিয়ে সবাইকে খেতে দেয়। চারিদিকে প্রচন্ড বেগে ঝড় উঠেছে। ওমা, এত মেঘ জমেছে। বুড়িমা, আমি তোমার উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তোমার তো বয়স হয়েছে, এখন এসব পারবে না। পাগলি মেয়ে, ঠিক আছে, আমি মুরগির খামারে খাবার দিই তবে। বুড়িমা, তোমার দেখি অনেকগুলো ছিপ আছে, একটা আমাকে দেবে? আমার খুব মাছ ধরতে ইচ্ছে করছে। আগে তো রোজ মাছ ধরে আনতাম আমরা। না না, কি হলো বুড়িমা, অমন চিৎকার করছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? না না, ঠিক আছি আমি। মেঘলার দিনে যদি নদীতে কেউ মাছ ধরতে যায়, তাহলেও তাদের নিয়ে চলে যাবে, অনেক অনেক দূরে চলে যাবে। সে কি বুড়িমা, এসব বলো না। বড় মাছের কথা বলছি, সে যে আমার নাতনিকেও ধরে নিয়ে গেছে। সেই বড় মাছ শুধু মেঘলার দিনেই বেরোয়, আর একটা করে মানুষ ধরে নিয়ে যায়। যারা সেখানে মাছ ধরতে চায় তাদেরই ধরে নিয়ে যায়। দয়া করে এ ভুল করো না তোমরা। এমন চলতে থাকলে জেলেরা তো একে একে সব মারা পড়বে। মাছ ধরেই যে তারা দুমুঠো ভাত খায়, এর কি কোনো ব্যবস্থা নেই? আমরা সবাই মিলে কি ওই বড় মাছকে মেরে ফেলতে পারি না? মেঘলার দিনে সেই বড় মাছ জেলেদের জালে বা ছিপে ওঠে, আর তাকেই ধরে নিয়ে যায় নদীর তলদেশে, আর তাদেরকে সেখানে পুতুল বানিয়ে রাখে, এবং প্রতি পূর্ণিমার রাতে একজন একজন করে খায়, কারণ ওরা হলো জল রাক্ষস। এসব আপনি কি বলছেন সাধু বাবা? ওই লোকগুলোকে বাঁচানোর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে মা, সেটা হলো জঙ্গলের ভেতর একটা গোলাপ গাছ আছে। সেই গাছে গোলাপ না ধরে একটা জবা ফুল ফুটে আছে, আর সেই ফুলে আছে অনেক কাঁটা। যে সৎ, অন্যের কথা ভাবে, সে ছাড়া এই ফুল কেউ স্পর্শ করতে পারবে না। যদি অসৎ কেউ এই ফুল ছোঁয়, তাহলে তার মৃত্যু অনিবার্য। আমি যাব সেই ফুল আনতে। আমার বাবার মতো আর যেন কাউকে মরতে না হয়। বাঁচাবো আমি সবাইকে, আমি সবাইকে বাঁচাবো। আমি তোদের যেতে দেব না। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এখন যদি তোরাও চলে যাস, তবে আমি কি নিয়ে বাঁচবো? দয়া করে আমায় ফেলে যাস না তোরা। আমিও যাব দাদার সাথে মা। দেখো, আমাদের কিছুই হবে না। আমরা আমাদের বাবার মতো আর কাউকে হারাতে দেব না মা। তোমাদের পথ চলা যেন বিধাতা সফল করে। সাধু বাবা, জবা ফুল দিয়ে কেমন করে ওই মাছ মরবে? যখন বড় মাছটা কাউকে খেতে আসবে, তখন তার গলার ভেতরে এই জবা ফুল দিয়ে দিতে হবে। গোলাপ গাছে ফোটা জবা ফুলের অনেক শক্তি, সে সেটা সহ্য করতে না পেরে মারা যাবে। আর যারা এখনো বেঁচে আছে তারা মুক্তি পাবে। আমি আসি তাহলে, আমি আসি। মা, চিন্তা করো না,
আমার আর বোনের কিচ্ছুটি হবে না। বোন চল, আর দেরি করা যাবে না। আজকের দিনটাও মেঘলা, বড় মাছরূপী রাক্ষসটাকে আমরা বধ করবই করব। শম্পা আর শিবু বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতর যেতেই তাদের একটা সাপ তাড়া করে। দাদা, মনে হচ্ছে এই সাপের হাত থেকে আমাদের নিস্তার নেই, আমাদেরকেও মরতে হবে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না। আমার শরীরে কাঁটা বিঁধেছে, একটু ছাড়িয়ে দাও না, খুব কষ্ট পাচ্ছি। আমি তোমার শরীর থেকে এক্ষুনি কাটা বের করে দিচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ কাঁটাটা বের করে দেবার জন্য। মনে হচ্ছিল এই বুঝি মারা যাব। তোমরা সামনে এগিয়ে যাও, দেখবে তোমরা ঠিক পথ খুঁজে পাবে। আর এই রুমালটা রাখো, কাটা জায়গায় দিলে সাথে সাথে জায়গাটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে সাপ, আমরা আসি তবে। ভয় পাস না বোন, দেখ বাঘটার শরীর থেকে কেমন রক্ত বের হচ্ছে। চল, আমরা রক্তটা বন্ধ করার ব্যবস্থা করি। চল। তোমাদের অনেক ধন্যবাদ, আমার অনেক বড় উপকার করলে। এই তরবারিটা তোমরা রাখো, এই তরবারির কাছে যা চাইবে তরবারি তোমাকে তাই দেবে। অনেক বড় উপকার করলে বাবা মা, আজ আসি তবে। তারা সকল বিপদ আপদ কাটিয়ে গোলাপ গাছের কাছে পৌঁছল। দাদা দেখো না, কত সুন্দর জবা ফুল। গোলাপ গাছ, অথচ জবা ফুল ফুটেছে। এক অপরূপ দৃশ্য, এ যেন এক রূপকথার রাজ্য। বোন দাঁড়া, আমি ফুলটা পেরে নেই। ও ও ও, এটা কি হলো? ছিটকে কেন গেলাম? আমি তো অসৎ নই, আর অসৎ হলে তো ফুল স্পর্শ করার সাথে সাথে আমি মারা যেতাম। হয়তো ভুল জায়গায় স্পর্শ করেছিস। দাদা লেগেছে তোর? ওমা, এই তো দেখি রক্ত বেরোচ্ছে। তারা দাদা, রুমালটা কপালে ছুঁয়ে দি, সাথে সাথেই সেরে যাবে। দাদা, এবার আমি দেখছি। জবা ফুল, তোমাকে আমাদের দরকার। মানুষকে বাঁচাতে হবে যে, দয়া করে ধরা দাও। দাঁড়া বোন, তোর রক্ত বের হওয়া বন্ধ করে দিচ্ছি। সামান্য একটু কাটা ফুটেছে, তাতে কত রক্ত বের হচ্ছে। তাহলে সব কাটা ফুটলে সত্যিই তো বড় মাছটা মারা যাবে। তার উপর আছে এই ফুলের শক্তি। আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরি। শম্পা আর শিবু গোলাপ গাছের জবা ফুল নিয়ে বাড়িতে যায়। এরপর একটা ছিপ নিয়ে নদীর পাড়ে যায়। অনেকেই আড়ালে দাঁড়িয়ে থাকে সবকিছু দেখার জন্য। দাদা, ছিপে বোধহয় মাছটা বেঁধেছে, টান দে দাদা। আরে এই কি দাদা, এটা তো বড় মাছ বাঁধল না। শান্ত হ বোন, দেখবি ঠিক মাছ বাঁধবে। দেখেছিস আকাশ কত মেঘলা? ওমা, এ তো ওপরে তুলতে পারছি না। সাবধানে বাবা, তোদের যেন কিছু না হয়। চিন্তা করো না মা। বোন, জোরে টান দে দেখিনি, জোরে টান দে। কত বড় মাছ এটা! ওরে বাবারে, ওরে চলে আসতে বড় মা, আমার কিন্তু খুব ভয় করছে। চলে আয় বাবা, ওখান থেকে চলে আয় তোরা। তোর বাবার মতো তোকেও এই বড় রাক্ষসী মাছটা গিলে ফেলবে। যাস না, যাস না বাপ, সরে আয়, সরে আয়।
তোমরা শান্ত হও, না হলে মাছটা চলে যাবে। শান্ত হও তোমরা। শিবু আস্তে আস্তে কাঁটাযুক্ত জবা ফুল নিয়ে সেই মাছের কাছে যায়। তারপর যখনই মাছটা শিবুকে খেতে যায়, তখনই তার গলার ভেতর জবা ফুল পুড়ে দেয় শিবু। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। কি দিলি, কি দিলি এই ছেলে, কি দিলি আমার গালে? তোকে আমি আস্ত চিবিয়ে খাবো। তোরা তোরা ঠিক আছিস তো বাবা? তোমার ছেলে অসাধ্যকে সাধন করেছে। এখন থেকে কোনো ছেলেকে মেঘলার দিনে ভয়ে ভয়ে মাছ ধরতে হবে না। কিন্তু সাধু বাবা যে বলেছিল যারা বেঁচে আছে তারা ফিরে আসবে, তবে কি কেউই বেঁচে নেই? মা, মা ওই দেখো, কতগুলো পুতুল এই দিকেই ভেসে আসছে, আর তার ভেতরে একটা বাবার মতো দেখতে পুতুল। ওই তো আমার নাতনিও আছে, কিন্তু কেমন করে তাদের মানুষ করব? চলো আগে জল থেকে তুলে আনি সবাইকে। আমি সবাইকে মানুষ করে দিচ্ছি এক্ষুনি। শিবু বাবা, মা শম্পা, গিন্নি, বেঁচে আছি আমি বেঁচে আছি। আমিও বেঁচে আছি ঠাকুমা, দেখো আমিও বেঁচে আছি। আমাদের আর ওই বড় মাছের কাছে বন্দি হয়ে থাকতে হবে না। এই অসাধ্য সাধন করেছে শিবু আর শম্পা। আমার কাজ শেষ। আজ এই নদী বিপদ মুক্ত। আমি আসি তবে। তোমাদের বাড়ি তো তোমার ভাই দখল করেছে, তোমরা বরং আমাদের বাড়িতেই কটা দিন থাকো, এরপর বাড়ি ফিরিয়ে নিয়ে তারপর চলে যেও। বুড়িমা মন্দ কিছু বলেনি। ঠিক আছে, তবে তাই হবে। এখন বরং বাড়ি যাই। আমার বাড়ি রতনকে কিছুতেই দখল করতে দেব না। তোমরা ছিলে ভালো লাগছিল, যখন চলে যাচ্ছ যাও। তবে একটা কথা বাবা, তোমার ছেলে যখন বড় হবে তখন আমার নাতনির সাথে বিয়ে দেব। এটা তো অনেক ভালো কথা বুড়িমা, তবে এই কথাই রইল। আমরা এখন আসি তাহলে। দাদা, তোমাকে না বড় মাছ গিলে খেয়েছিল? কেমন করে ফিরলে তুমি? সে অনেক কথা। আমি বেঁচে নেই বলে তুই আমার বাড়ি দখল করবি ভাই? বাবার সব কিছু তো তুই নিয়েছিস। এখন আবার আমার বাড়ি ফিরিয়ে দে, না হলে আমি জমিদারের কাছে যাব। না না না, আমি তোমার বাড়ি ফিরিয়ে দিচ্ছি। জমিদারকে কিছু বলো না, কিছু বলো না জমিদারকে। রতন রিতাকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। সজল, শম্পা, শিবু আর মিতা তাদের বাড়িতে সুখে শান্তিতে বাস করে। তাদের যখন যা প্রয়োজন পড়ে বাঘের দেওয়া তরবারির কাছে যায়, আর তাদের সব অভাব চলে যায়।